আমি প্রথমে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে আজকে আমাদের প্রিয় নেতা মরহুম এম সাইফুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকীতে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং উপস্থিত আছেন আরেক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা রাজশাহী অঞ্চলের এবং কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক ছাত্রনেতা, এবং এখানে উপস্থিত হবিগঞ্জের জিকে ঘোষ কাইয়ুম এবং আমাদের তারেক ভাই সহ সবাইকে আমার পক্ষ থেকে, আমার নগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সাইফুর রহমান সম্পর্কে ইতিমধ্যে অনেকে বলেছেন। আজকে সাইফুর রহমানের এই কর্মকাণ্ডে এবং সাইফুর রহমান আমাদেরকে যে দীক্ষা দিয়েছিলেন তার ফলশ্রুতিতে আমরা আজকে আমি আরিফ 2 বার নির্বাচিত হয়েছি। একমাত্র পিছনে মরহুম এম সাইফুর রহমানের রেখে যাওয়া কর্মসূচিগুলোকে কীভাবে বাস্তবায়ন করা যায়, মানুষ বিশ্বাস করেছে যে ওনার কর্মী হিসাবে আমরা এবং আমাদের দলের নেতারা আমাদেরকে উন্নয়ন শিখেছে, কাজ শিখেছে, কাজে আমার মানুষ বিশ্বাস করেছে, এর জন্য আমাদেরকে এই কঠিন সময়ে আমাদেরকে নির্বাচিত করেছে। এবং আমি আজকে বলতে চাই, অনেকে মনে করেন সিলেটে যে ধর্মীয় সম্প্রীতি নগরী, ঠিক তেমনি আমার আজকে মনে হয় দাদা আমাদের এই যে নিতাই রায় আমার নিতাই চৌধুরী আমার যতে আসছিলেন, এই ইলেকশনে আসছিলেন, এবং আমি ওইখানে বাঘ বসাইছি যেখানে 100% তাদের ছিল, ওইখানে আমি 60% এখন আমি নিয়ে আসছি। কাজেই ওইখানে এখন তারাও ভালো করে বুঝে যে এখানে কিছু করা যাবে না। এইগুলার পিছনে জনাব মরহুম এম সাইফুর রহমানের অবদান ছিল। আজকে আমার সঙ্গে যারা আসছেন সিলেটের জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃবৃন্দ জনাব ইশতিয়াক, এবং আমার সঙ্গে আসছেন শ্রমিক দলের সভাপতি সুলমান আলী, মহানগরের সভাপতি ইনুস, এবং ওয়াকার দলের নুরুল ইসলাম আহাদ, এবং আমাদের ছাত্র দলের নজরুল, এবং আমাদের আমাদের কৃষক দলের বারবার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুল শহীদ, এবং আমাদের আরও নেতা যারা অনেকেই আসছেন। ছাত্র দলের কোহিনুর এখানে দেখছি, এখানে উপস্থিত আব্দুল হাসিম ঢাকা, স্বেচ্ছাসেবকের আব্দুল সামাদ তুহেল সহ সেলিমিয়া, অনেকেই আমার সঙ্গে। আর অনেকের নাম আমি পড়লে অনেক সময় চলে যাবে। আমি আপনাদের সকলের পক্ষ থেকে ইশতিয়াক এবং আমাদের আরও আছেন শুকুর এবং অন্যান্য নেতৃবৃন্দ, যারা নাম বলতে পারে নাই তারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমরা আসলে শহীদ জিয়ার সৈনিক এবং সাইফুর রহমানের প্রেমিক। কাজে আমরা মনে করি আমাদের নাম বলাটা বড় কিছু না, আমরা যে উপস্থিত হতে পারি যে ওনার আত্মা সেটা দেখছে। কাজে আমি তাদের প্রত্যেকের পক্ষ থেকে আজকে এই মৌলভীবাজার আসার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের মরহুম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিএনপিরও কর্মসূচি রয়েছে, মহানগরের বিএনপির কর্মসূচি রয়েছে, এবং আমরা আজকে রাত্রে 8টায় কমিউনিটি সেন্টারেও আমাদের কুরআন খতম এবং দোয়া মাহফিল হবে। আমি যেটা বলতে চাই দাদাকে, যেহেতু প্রধান অতিথি এবং এখানে রুহুল তালুকদার আসছেন, এই অঞ্চলে সাইফুর রহমানের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো থেকে যেমন সাইফুর রহমানের নাম মুছে ফেলে দেওয়া হয়েছে, ঠিক তেমনি আমাদের নেত্রী খালেদা জিয়ার নাম মুছে ফেলা হয়েছে, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলছেন। কিন্তু মুছে ফেললেও মানুষের মুখ থেকে নতুন নাম কিন্তু উচ্চারণ করাতে পারছে না। মানুষ এখনও জানে সেই কৃষি বিশ্ববিদ্যালয়, সেই ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই আজকে যেটা গর্ব করে বলেন যে সিলেট বিভাগীয় স্টেডিয়াম, যাই বলেন না কেন এই অঞ্চলে বলতে গেলে অনেক বলতে হবে। আমি শুধু বলবো এদের সম্পর্কে কিছু বলে লাভ নাই, এদেরকে ধিক্কার দেওয়া ছাড়া কোনো বক্তব্য আমার মুখে আসতেছে না। এরা চামড়া এত শক্ত হয়েছে যে গন্ডারের চামড়া থেকেও আরও বেশি, এরা গায়েও কিছু লাগে না। আর ঘুম থেকে উঠে তারা আল্লাহর রহমতে বিএনপির পরিবারের উপর শহীদ জিয়া থেকে শুরু করে বেগম খালেদা জিয়া গিয়া তারেক রহমান পর্যন্ত শেষ করে তসবির মতো জপতেছে। তাদের আর কোনো কাজ নেই। তারা সরকারে বসে ঘুম থেকে উঠে মানে
কি বলবো, মানে এদের ভাষায় বলার মতো না। এখন তারা শেষ পর্যন্ত সব ধ্বংস করে দিয়ে এখন লাগছে আরে বাবা কবরটা লইয়া টানাটানি। হ্যাঁ, তো এদের যে কি দশা হবে আল্লাহ তারা আসলে তারা ভীত। আমি একটা কথা বলে রাখি, আমাদের নেতৃবৃন্দরা আমাদের মনোবল থাকতে হবে, জাতীয় নেতৃবৃন্দকে বলবে আর বেশি সময় দেওয়া এদের উচিত না, কারণ এরা আসলে বিড়ালের মতো মানে পালাবার চেষ্টা করতেছে। বিশ্বাস করেন একটার মনের মধ্যেও আমরা অনেক শান্তিতে আছি, মামলা মোকদ্দমা সব কিছু নিয়েও আমরা মোটামুটি আমরা দেশের মধ্যে আছি, কিন্তু তারা প্রত্যেকের বউ বাচ্চা কীভাবে পাঠাইতে হবে মোটামুটি 70% পাঠাই দিছে। আর যে রয়েছে এরা মানে মোটামুটি কি বলবো অস্থির মধ্যে আছে। কাজেই একটা শক্ত আন্দোলনের দরকার। ওই আন্দোলন এমন আন্দোলন দাদারা ভালো করে জানেন, ওইটা ওই শুধু মিছিল মিটিং করে হবে না। আর আমাদের বিভিন্ন জেলাওয়ারি একটা সিদ্ধান্ত দিতে হবে, তোমরা তোমাদের যা পুজো তোমার এলাকা তুমি নিয়ন্ত্রণ করো। হ্যাঁ, এইভাবে আন্দোলন করতে হবে। আন্দোলনের মুখের মধ্যে দিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, এবং তখনই মরহুম এবং সাইফুর রহমানের যে আত্মায় শান্তি পাবে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারের প্রতি যেন আল্লাহ তাআলার রহমত হয়। আমরা একটু বলতে পারি, মৌলভীবাজার তথা আমরা সিলেট বিভাগে আমরা এক এবং অভিন্ন। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র চক্রান্তে বিএনপিকে ধ্বংস করতে পারবে না। বিএনপি ঐক্যবদ্ধ, বিএনপির মাধ্যমে আবার আমরা এদেশের মানুষের হাসি ফুটাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সিলেটের সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে। এবারে বক্তব্য রাখবেন বিএনপি সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ এবং সাবেক উপমন্ত্রী জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অত্যন্ত শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য যে বিএনপির একজন কর্মী হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই বিএনপিকে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে জন্ম দিয়েছিলেন, যার সৃষ্টি আমার বন্ধু একসময় ছাত্র দলের প্রেসিডেন্ট, উনিও যখন সিলেটের প্রেসিডেন্ট, আমিও নাটোরের প্রেসিডেন্ট। আমার আরেক বন্ধু জিকে গাউস, আমার আরিফ ভাই উনি আমার বন্ধু, এটা বলতে লজ্জা পাচ্ছে না, বুঝলাম না, কারণ উনি আমার সাইডে তখন আমেরিকা চলে গেছিল আমাদের সাইডে। আরে ভাই মন্ত্রী, আপনার মেয়র রে ভাই। হ্যাঁ, সে তখন আমার সাইডে আমেরিকা চলে গেছে, বুঝছেন না, ছাত্র দলের প্রেসিডেন্ট। আমার বউ ছাত্র দলের প্রেসিডেন্ট, তখন আমরা একসাথে ছিলাম। যাই হোক, যে কথাটা বলছিলাম যে সেই সাইফুর রহমান, যার হাতে এই বিএনপির জন্ম হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে যে কয়েকজন লোককে খুঁজে খুঁজে বের করেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাদের মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব সাইফুর রহমান। মৌলভীবাজারের অহংকার, মৌলভীবাজারের গর্ব, সারা বাংলাদেশের উনি অহংকার, আমাদের অহংকার। আজকে সেই সাইফুর রহমানের 12তম মৃত্যু বার্ষিকীতে, শাহাদত বার্ষিকীতে উপস্থিত হয়েছে। আমি অত্যন্ত ধন্য মনে করছি। উনি যখন মারা গেলেন তখন আমি এসেছিলাম। আমার বন্ধু সাইফুর রহমানের জ্যেষ্ঠ সন্তান নাসির রহমান, উনি আমার সঙ্গে দীর্ঘ 2 বছর আমরা একসঙ্গে জেলে ছিলাম। আর জেলখানার বন্ধুত্ব আপনারা তো জানেন, এই বন্ধুত্ব একটা কঠিন বন্ধুত্ব। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার সাইফুর রহমান সাহেবের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত আছেন
আমার অত্যন্ত প্রিয়। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের যুব দলের এক সময়কার অহংকার, সিপাল সালার আজকের প্রধান অতিথি শ্রী ঘোষর রায় দাদা, এখানে উপস্থিত আমার সহকর্মী বন্ধু, আমাদের সিলেটের জনগণের ভোটে, আপনারা তো জানেন, সে নিজেও জানে যে 28,000 না 30,000 ভোট মেরে সিল মেরে ওরা হারা দিছে। পরে যে শুনছে না আগায় গেছে, তখন করতে বের হচ্ছে, মানে 30,000 ভোট মারার পরও তার ভিজা ঠেকাতে পারে নাই সেই সিলেটের মেয়র আমাদের আরিফ সাহেব। এখানে উপস্থিত আমার আর এক বন্ধু, সব জেলে জেলে আমরা নির্যাতিত, জেলে আমাদের জীবন। আমি গত আওয়ামী লীগের এই 12 বছরে, বেশি দিন না, প্রায় 6 বছর জেলে গেছে আমার জীবনে, 6 বছরের মতো। আমাদের জি.কে. গাউস, আমাদের কায়েম সাহেব আমার স্যারের অত্যন্ত প্রিয় সহকর্মী ছিলেন, যার কাছে স্যারের সঙ্গে যখনই দেখা করতে হতো মন্ত্রী হিসাবে, হয় কায়েম ভাই না হলে নুরুন নবী চৌধুরী সাহেব, এই দুইজনের কারোর সাথে যোগাযোগ করেই ওনার কাছে দৌড়া যেতাম, স্যার টাকা লাগবে বা কোনো অনুষ্ঠানে প্রোগ্রাম করতে হবে। তবে যখনই যে প্রোগ্রামের কথা বলেছি উনি কখনোই আমাকে নিরাশ করে, টেলিফোন করলে ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তুমি আমাদের বইলেও আমি থাকবো। তো আজকে কায়েম সাহেব এখানে আছে, এখানে আমাদের ময়ূর সাহেব খুব ভালো বক্তব্য, আমি ওনার বক্তৃতার আগে শুনি, খুব ভালো লাগছে। আমাদের মেয়র সাহেব, হ্যাঁ, খুব ভালো বক্তৃতা দিয়েছে। আমাদের ভিসি সাহেব আছেন, আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমি নাম বললাম না যেহেতু আজান হয়ে গেছে, নামাজ হবে, মানে মিলাদ, সময় নষ্ট করতে চাই না। আমার সিলেটের নেতৃবৃন্দ আসছে, আমার সঙ্গে আমার নাটক থেকে এসে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যেরকম বয়স শেষ, সাইফুর রহমান বা জিয়া রহমানের হাত ধরে আমরা বিএনপিতে এসেছিলাম, আমার নাটক থেকে এসছে বিএনপির অন্যতম নেতা ফরাদ আলী দেওয়ান সাহেব, কখনো আসে নাই সিলেটে, প্রথম এসছে আমার সঙ্গে সিলেটে। উপস্থিত এই মৌলভীবাজারের আমার সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘক্ষণ বক্তব্য আমি এই জন্য রাখবো না, দাদা আপনার গরমে অনেকে কষ্ট পাচ্ছেন, কষ্ট দিতে চাই না, একদিন কষ্ট পাবে, অসুবিধা নাই। শুধু এটুকু বলি, সাইফুর রহমান যে কি, আমার বন্ধু নাসির রহমান সাহেব বক্তৃতায় বলেছে, কথায় আছে আমাদের এলাকায়, রাশি এলাকায়, নাটোর এলাকায়, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। আজকে সাইফুর রহমান যে কি, শুধু সিলেট নয়, বাংলাদেশের মানুষ তিলে তিলে আমরা তার অনুপস্থিতি আমরা আমরা করতেছি, তার অনুপস্থিতি টের পাচ্ছি। আজকে শুধু সাইফুর রহমান এই সিলেট নয়, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনাদের ওই নাটোর এলাকার আমি এমপি হয়েছি, একবার না, দুইবার না, 3বার এমপি ছিলাম। এমপি হওয়ার আগে আমি যে এলাকায় আমার বাড়ি, নাটোর শহর থেকে 15 কিলোমিটার দূরে, আমার বাড়িতে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আমি আমার জীবনে বর্ষার সময় নৌকা করে আমি নাটোর শহরে হেডকোয়ার্টারে আসতাম, আর খরার সময় ট্রেনে করে পাশের রেল স্টেশন আমার বাড়ি, সেখান থেকে মোষের গাড়ি, গরুর গাড়ি, আমার বাবা সেই সময় প্রেসিডেন্ট ছিলেন ইউনিয়ন কাউন্সিলের, পার্লামেন্ট ইলেকশন করেছেন উনি, আমার বাবা ঘোড়ায় চড়ে ওই গ্রাম থেকে নাটোর শহরে আসতেন। এই ছিল যোগাযোগ ব্যবস্থা। আজকে সেই সাইফুর রহমানের কারণে, আজকে সাইফুর রহমান যে বললো টাকার, মানি ইজ নো প্রবলেম, শহীদ জিয়া রহমান বলতো মানি ইজ নো প্রবলেম, সাইফুর রহমান বলতেন মানি ইজ নো প্রবলেম। আজকে যে রাস্তা আমি ওনার মাধ্যমে করেছি, আমরা এই রাস্তার বদলেতে আমার মনে হয় যেরকম সাইফুর রহমানকে আপনারা ভালোবাসেন, সিলেটের মানুষ, নাটোরের মানুষ, সেই সময় সাইফুর রহমানের মাধ্যমে যে কাজ করেছি, এই যে 3বার
এমপি হয়েছি আর 3বার এমপি দাঁড়াতে পারে নাই। এই যে 2008 সালে জেলে ছিলাম 2 বছর, 2014 সালে ছিলাম 2 বছর, আর এবার ছিলাম মাত্র 3 মাস, মানে ভোটের আগের দিন। ভোট হচ্ছে 30 তারিখে, আমার ঢুকা দিল হচ্ছে আপনার 10 তারিখে। ঢুকা দিয়ে নমিনেশন যেতে যেতে বলতেছে স্যার আপনার নমিনেশন বাতিল। তো আমার বউকে আমি রেডি রাখছিলাম, নাসির রহমান রেডি রাখছিল তার বউরে, আমার বউ রেডি ছিল। প্রত্যেকবার আমার বই দাঁড়ায়, 2008 দাঁড়াইছে আমার বউ, আমি জেলে, প্রত্যেকবারই আমার বই দাঁড়ায় ভোটে। ভোট তো হয় কেরম, ওই যে বলেই দিল আমার বন্ধু গাউস যে দিনের ভোট রাত্রেবেলা আগের দিন হয়ে গেছে আর কি। তো আজকে প্রিয় ভাইয়ের আমার, সাইফুর রহমানের কথা বলে শেষ করা যাবে না। এই যে আমাদের ময়ূর বলল, গোজ বলল, আমি একটা ঘটনা বলি, ওনারা পাইছে, আমি এটা না পাওয়ার কাহিনী বলি, এটা শোনা দরকার। এই আরিফ ভাইয়ের কথাটা শুনেন, দাদাদের শুনেন, সবাই তো পাইছে। আরিফ সাহেব বললো যে আমি পায়ে গেছি অনেক, সাইফুর রহমান। গোজ বললো যে আমি 1 নম্বর, কি বলে ময়ূর বলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পড়েছে, 1 নম্বর বানাইছে। গোজ বলছে টাকা দিয়ে ভরে দিচ্ছে, উনি টাকা দিচ্ছে, এলাকা উন্নয়ন করছে। উনি যে কত সৎ মানুষ, এই দেশকে যে উনি কত ভালোবাসে, তার উদাহরণ একটা আমি বলতে চাই, সত্য একটা কাহিনী। আমি একদিন ক্ষমতা আসার 1 বছরের বা 2 বছরের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে গেলাম। অ্যাবসলিউটলি সত্য কাহিনী, বেগম খালেদা যে এখনো বেঁচে আছে। আমি গেলাম যে ম্যাডাম, আমি তো ফুল টাইম পলিটিক্স করা মানুষ, আমি তো কোনো ব্যবসা বাণিজ্য ম্যাডাম করি না, আর ব্যবসাও আমি বুঝি না। তো ম্যাডামে বললাম ম্যাডাম, তো বলতে আমি মাথা চুলকাতে বললাম যে ম্যাডাম একাই ছিলাম, তো আমাকে একটা ম্যাডাম ব্যবসা দেওয়া যায় না? তো ম্যাডাম হাসি, তো তুমি আর কি ব্যবসা করবে? তো বলছে ম্যাডাম আমি তো এমপি থাকা অবস্থায় তারেক সাহেবকে বলছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলে একটা কি ব্যাংকের ব্যবস্থা করা যায় কিনা, তাহলে ব্যাংকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করলে ঢাকা ব্যাংকের মালিক আব্বাস ভাই তো বিএনপিকে অনেক সাহায্য করে। তো ম্যাডাম ওই ব্যাংক মানে হয় বিএনপিরই ব্যাংক থাকবে, অসুবিধা কি, আমি থাকবো সাথে। তো ম্যাডাম থেমে বলল, আমার বলে আচ্ছা দুলু, সাইফুর রহমান তো ব্যাংক পারমিশন দেবে না। আমাকে স্টের বললো, যেটা সত্য কথাটা বলতেছে, প্রধানমন্ত্রী এখন উনি তো বেঁচে আছে। আচ্ছা তোমার সঙ্গে কি সাইফুর রহমানের কোনো ছেলের সাথে খাতির টাতির আছে নাকি? আমি বললাম ম্যাডাম আমি তো ম্যাডাম চিনি না, নাসির রহমান একদম চিনি না, আসলে চিন্তামো না। তো আমাকে বললো যে তাহলে এক কাজ করো, কার সাথে খাতে? আমি তাহলে ম্যাডাম ঠিক আছে, তো তোমাকে আমি 7 দিন টাইম দিলাম, এর মধ্যে যে করে হোক তার কোনো ছেলে টেলে দিয়ে ম্যানেজ করে। তা আমার ভুল হয়ে গেছে, ওর সাথে ম্যানেজ না করে যদি ভাবির সাথে যাইতাম তাহলে আমার লাইনটা পাকা ভাবতে হয়ে যেত হয়তো বা, আমি জানি না, কারণ ভাবির সাথে তো পরিচয় ছিল না, এখন তো মনে করেন আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। যাই হোক, তো ম্যাডাম আমাকে বলার পরে আমি কি করি, তখন আলাল ভাই ধরলাম, যুব দলের সেক্রেটারি আলাল ভাই, আবার আমার খুব প্রিয় মানুষ। তাই আমি আলাল ভাই দেখলাম, আলাল ভাই পার্লামেন্টে লবিতে। তো ম্যাডামের কাছে গেছিলাম, ম্যাডাম তো আমাকে এই কথা বলছে, আমি তো ভাই একা বুঝিও না, আলাল ভাই আপনি তো ভালো বুঝেন, একটা ব্যাংকের কথা ম্যাডামে বললাম। তো ম্যাডাম বললো তুমি তাহলে সাইফুর রহমান, তো আমি ফাইনাল তো সই আমি করবো, আমি তো মালিক, মানে ফাইনাল অথরিটি তো আমি, তাহলে তুমি সাইফুর রহমানের সিলেক্ট ম্যানেজ করো। তো আমি ভাই সাইফুর রহমানের সিলেক্ট তো চিনি না, নাসির রহমানের। তখন আলাল বলে দেখ আমি চিনি, আমি ঠিক করতেছি। তারপরে তাকে আমরা লবিতে, নাসির রহমান মনে থাকার কথা, মনে আছে কিনা আমি জানি না, মনে আছে না এই কথা, লবিতে ডেকে নিয়ে গেলাম। ডেকে নিয়ে মানে সত্য কাহিনী, মানে এটা আমি দেখলাম যে সবাই পাইছে, এটা না পাওয়ার কথা তো বলা দরকার, উল্টা কথা কিন্তু বলে না। তো এখন যেহেতু আপনার এটা কিন্তু অ্যাবসলিউটলি রাষ্ট্রের কোনো ইয়ে না, এটা আমার ব্যক্তিগত উপকার হইতো, হয়তো রাষ্ট্রের ক্ষতি উনি চিন্তা করেছেন, কথাটা এই জন্য বললাম। এখন তো ব্যাংকের মা বাবা আছে কম, যে সে ফকিরও ব্যাংকের মালিক, যে সে ব্যাংকের মালিক। ব্যাংক এমন একটা অবস্থা, এখন মানুষ টাকা রাখতে ভয় পায়, পানবিড়ির দোকানে গেছে গা। তো এখন আলাল ভাই বললাম, তো আর নাসির রহমান বললো যে ভাই এটা চিন্তা করে দেখি। হ্যাঁ, এর মধ্যে আমার বুলু ভাইকে, আমাদের বরকতলা বুলুকে আবার সাথে নিলাম। বুলু ভাই তো আবার একটু তদবির ভালো বুঝে আর কি। তা আমরা প্রথমে গেলাম হচ্ছে জাকির সাহেব ছিল সেক্রেটারি, জাকির সাহেব তখন স্যারের সেক্রেটারি, অর্থ সচিব। তা বুলু ভাই বললো দুলু চলো আগে জাকিরের কাছে যাই। তাহলে আমরা 3 জনেই গেলাম। তো জাকির সাহেব বললো শুনেন, খামাখা ঘুরে মুড়ে লাভ নাই, উনি পারমিশন দিবে না, কারণ এটা ওনার সিদ্ধান্ত, ওই ম্যাডাম যতই বলুক কোনো লাভ হবে না। তবে একটা বুদ্ধি আপনার একটি, তাই বলা হয় জয় বুদ্ধি, এটার মধ্যে কিন্তু আপনার ওনাকে আর করলাম আপনার শেয়ার থাকতে হবে।
জাকির দেখলাম যে অনেক লাইন সচিব তো বলতে ভাই আপনার থাকতে হবে লাইনে। তাহলে জাকির সাহেব বললো তাহলে কি করতে চান? আমি বললাম যে ভাই বলেন, আপনি বুদ্ধি দেন। তো বললো যে কমার্স ব্যাংক একটা আছে, এই কমার্স ব্যাংকের মানে 52% সম্ভবত সরকারের, আর বাদ বাকি 48% শেয়ার। মান্নান, মেজর মান্নান কারা কারা নাম বললো, শেয়ারগুলো যদি আপনারা ক্লোজ করতে পারেন, আর সোনালী ব্যাংক আর কোন ব্যাংকের কথা বললো, এদের কিছু অংশ মানে অংশ আছে, এগুলো আমি দেখবো না, এটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনি এটা খালি এটা একটা করেন, অর্গানাইজ করেন, আমি সারেক দিয়ে করে দেবো। তারপর নাসির রহমানকে বললাম, নাসির রহমান যে কী সব বুঝ দিল, কি দুবাই পার্টি কার সাথে কথাটা বললো। পরে আমি আর কি বলবো ভাই, মানে মোটামুটি একটা আশা দিয়ে প্রধানমন্ত্রী বলেছে, উনি কি এক স্যারের সাথে কথা বলছে কি বলছেন তাও আমি জানি না, বলে তো ভাই হচ্ছে না। তো ম্যাডাম আমার একদিন হঠাৎ করে আমাকে পার্লামেন্টে, আমি ওই লবিতে আসছে, আমার ডাকছে, কি হলো তোমার ওইটা? আমি বললাম ম্যাডাম হ্যাঁ। তো আমি কথাটা এই জন্য বললাম, চিন্তা করেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী সাইফুর রহমানকে কি পরিমাণ সম্মান করত, যে উনি রাষ্ট্রের, উনি বললেই কিন্তু হয়। ম্যাডাম যদি বলে দিতেন যে সাইফুর রহমান আমি দুলুকে একটা ব্যাংক দিতে চাই, এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা আইন, এটা মুগ্ধ বলা মানে আইন। প্রধানমন্ত্রী যদি বলে সেটা আইন। আজকে এই হচ্ছে সাইফুর রহমান। তাই আপনাদের সাইফুর রহমান আমি মনে করি শুধু এই সিলেটের মানুষের নয়, এই এশিয়া মহাদেশের। আপনারা শুনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাইফুর রহমানকে লোন চেয়েছিল পাকিস্তানের অর্থমন্ত্রী বানানোর জন্য, পত্রিকা শেষ সময় আসছিল, আপনারা শুনছেন না, দেখছেন না আপনারা? দিস ইজ সাইফুর রহমান। তাই আপনাদের কাছে আমি বলি, সাইফুর রহমানের গুণ কীর্তি বলে শেষ করা যাবে না প্রিয় ভাই আমার। সাইফুর রহমান, সাইফুর রহমান। আমার কষ্ট লাগে একটাই, সাইফুর রহমান যখন মারা গেলেন, বর্তমান অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী একটা সমবেদনাও জানালেন না, একটা মন্ত্রী দেশের রাষ্ট্রের জন্য। কারণ এই জন্যই কথাটা বললাম, সাইফুর রহমান সাহেব, এই যে দাদা এখানে আছেন, বাজেট যখন আসতো তখন তো আমরা ছোট, বাজেট হয়তো কত 300 কোটি 400 কোটি, না 3000, যাই হোক, তার মধ্যে এই টাকাটা কি হতো, প্যারিস কমিটি, কি একটা প্যারিস কমিটি, ভিক্টর কমিটি নাকি ছিল একটা, প্যারিস কনসিডিয়াম নাকি, দেখতাম তত ছোট, অতটা এমপি টেমপি হয়নি, বয়স কম। ওখান থেকে ওই সাহায্য আসতো, কি বলে, ওই মিটিংয়ে সাহায্য আসতো বাংলাদেশে, ওই টাকা দিয়ে সরকার বাজেট, সরকারি রাজস্ব কিছু টাকা আসতো, এই তো কয়েক কোটি টাকার বাজেট। আর এখন কত টাকা বাজেট জানেন আপনারা? এখন 3,65,000 কোটি টাকা বাজেট গত অর্থ বছরের। আর এই যে 3,65,000 কোটি টাকার বাজেট, যে বাজেট দিয়ে সরকার আজকে রাষ্ট্র পরিচালনা করছে, এই টাকা কার টাকা বলেন? যেদিন সাইফুর রহমান এই ভ্যাট প্রথা শুরু করলো, শেখ হাসিনা সেদিনকে হরতাল দিয়েছিল, আপনারা জানেন না? আজকে কদিন ছিল, 26 দিন। এই নাসির রহমান স্যার যখন ভ্যাট প্রথা চালু করলো, তখন 26 দিন হরতাল দিয়েছিল হাসিনা। আর সেই সাইফুর রহমানের টাকা দিয়ে আজকে 3,70,000 কোটি টাকার বাজেট করে, এখন বর্তমান 6 লক্ষ কোটি টাকা। যাই হোক, আজকে প্রিয় ভাইয়ের আমার, আজকে কয় হাজার কোটি টাকার বাজেট, আছে লক্ষ লক্ষ টাকা। যাই হোক, আমি আজকে এই জন্য বলতে চাই, সাইফুর রহমান বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষার মানুষ যতদিন থাকবে, সাইফুর রহমানের নাম কেউ মুছে ফেলতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় ভাইয়ের আমার, ওই সিলেটের কি স্টেডিয়াম না গ্যালারি হলের নাম আপনারা মুছে দিয়েছেন তো? শুধু আপনাদের বলে গেলাম, রাজশাহীতে এক বক্তৃতা দিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা খাইছি। বলেছিলাম যে 21 সাল শেখ হাসিনার শেষ সাল, আজকে বলে গেলাম এই 21 সাল শেখ হাসিনার শেষ সাল ইনশাল্লাহ। সাইফুর রহমানের নাম আপনারা মুছে ফেলতে পারবে না মানুষের হৃদয় থেকে। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।
সম্মানিত সুধী, আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষা করছেন, সেই নেতৃত্ব আমাদের বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাবু গয়েশ্বরচন্দ্র রায়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়। মঞ্জু, তোমরা ক্যামেরা একটু অধিকর আছে, তারা দেখো। সবাই যাও যাও জায়গায় যাও, সবাই যাও যাও জায়গায় যাও। যাও। জায়গা। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা, উপমহাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, অত্যন্ত দেশদ্রোহী, সততা এবং নিষ্ঠার মধ্য দিয়ে যিনি রাষ্ট্র পরিচালনার অংশীদার ছিলেন দীর্ঘদিন, জনাব এম সাইফুর রহমানের আজকে 12তম মৃত্যুবার্ষিকী সেগুলিকে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং ইতিমধ্যে যারা আলোচনা করছেন আমার সকল সম্মানিত সহকর্মী এবং যারা সামনে আছেন, তারা আমরা সবাই কিন্তু আমরা সবাই জনাব এম সাইফুর রহমানের অনুবাদ এবং অনুসারী। সাইফুর রহমানের জীবনী পরিমাপ করার জন্য যতটুকু জ্ঞান দরকার, আমরা এখানে যারা উপস্থিত তাদের সকলেরই ক্ষেত্রে বোধহয় একটু ঘাটতি আছে। এই ঘাটতি ভাবনা দিয়ে একটি পরিপূর্ণ মানুষকে পরিণত করা খুব কঠিন। শুধু আস্থা এবং বিশ্বাস শ্রদ্ধার জায়গা থেকে তিনি আমাদের কাছে সবসময় শ্রদ্ধেয় থাকবেন এবং আমরা তার স্মৃতি করব এবং তার জন্য দোয়া করব। তিনি যেন তার আত্মা যেন সবসময় শান্তি পায় এবং ব্যস্তের সবচেয়ে ভালো সর্বোচ্চ জায়গায় তিনি আল্লাহ তাআলা থেকে কবুল করবেন, এটি তো আমরা সবাই প্রত্যাশা করি, সবসময় করি। রুহুল কুদ্দুস ধুলু আমার বক্তৃতা যা বলতে চাইলাম সেটা না বলে অন্য থেকে শুরু করি। যেমন সাইফুর রহমানকে আমি চিনতাম, আমার তো বয়সে অনেক বড়, কিন্তু ভাবনার কাছে খুব নিকটবর্তী ছিলাম। অর্থাৎ যে কোনো জটিল সমস্যা নিয়ে সমাধানের ক্ষেত্রে উনি আমাকে ডাকতেন। দেশের দলের কোনো সমস্যা থাকলে তিনি আমাকে বলতেন। কেন বলতেন? অর্থাৎ সাইফুর রহমানকে ঠোঁটকাটা হিসেবে সবাই চিনত। সত্য কথা বলতে গিয়ে দলের ক্ষতি হবে না, কার ক্ষতি হবে এটুকু বিবেচনা করতে হবে। দেশের কর্ম করতে গিয়ে দলের লোক কতটুকু রাগ করবে সেটাও তিনি ভাবতেন না, কারণ তিনি ছিলেন স্টেটসম্যান। অর্থাৎ দেশের স্বার্থটা তার কাছে আগে, তারপরে তিনি দলের কথা ভাবতেন। যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই শব্দটা একমাত্র যার জীবনে প্রতিফলিত, যিনি এইটা অনুসরণ করতেন, তার নাম এম সাইফুর রহমান। তিনি আগে দেশ বুঝতেন, তারপরে দল। ব্যক্তি ভাবনা নিয়ে তিনি মাথা ঘামাতেন না। এটা তার একটা আরেক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। দেখলে মনে হতো খুব রাগী মানুষ, সেই কারণে এই সবাই একটু সালাম দিতে একটু দূরত্ব বজায় থাকত। একটা বেল উপরটা খুব শক্ত না, গাছ থেকে তার মাথায় পড়তে পড়তে মাথা ফাটে, বেল নাও ফাটতে পারে, কিন্তু বেলটা ফাটার পরে ভিতরটা কি খুব নরম না? সাইফুর রহমান ওরকম একটা ব্যক্তি, বাট একটা কঠিন আবরণে তার চাউনি ব্যক্তিত্ব ওইটুকের মধ্যে যার যার কাবু হওয়ার হয়ে যেত। কিন্তু
মন খুলে কথা বলতে পারে। ওনার মনটা ছিল শিশুদের জন্য। আমার সুযোগ হয়েছে তার সাথে অনেক পথ চলতে, অনেক জায়গায় যাওয়া, এবং তার সেই শিশু সুলভ কথা বিশ্রামের সময় কিশোর জীবনের শিশুকালের গল্প বলতে। একবার ওনার আব্বা শিক্ষক ছিলেন এবং বলতো যে শিক্ষক তো শিক্ষক, ওই যে এক শ্রেণীর শিক্ষক থাকে না স্কুলের মধ্যে সবসময় ব্যাগ লয়ে হাঁটে, যারা পায় তারাই মারে। আমার বাপ ছিল প্রকৃতি। তো একবার স্কুল থেকে আসার সময় ব্যাগের ঝোপার মধ্যে বেতুল, আমরা সিলেটি ভাষায় বলছে যে বেতুল দেখে লোভ লাগলো, 2-3 বন্ধু দাঁড়াইলাম, গাছে উঠলাম। তো গাছে ওঠার পর যখন ডালা ধরে বেতুল ছিটতেছি, তখন লাল উল্লায় কামড় দিল হাতের মধ্যে, হাতে ছুটে গেল, বেতের মধ্যে ঝোপের মধ্যে আমি ঝুলে পড়লাম। তাতে আমার শার্ট গেল, পিঠ গেল, মানে রক্তাক্ত হইল। তো নামলাম, আস্তে আস্তে বাড়িতে আসলাম, হয়তো এই বাড়ি হবে বা অন্য বাড়ি হবে, যেদিন থাক শুরু। বাড়িতে আসলাম, ভাবলাম বাবা আব্বা হয়তো আমার দেখলে একটু আদর টাদর করবো বা ডাক্তার যাবো, ওষুধ লাগাবো। কোথায় সোহাগ আর সাহেব, বাইরে এলো কি পিছনে বাচ্চা খেয়াল করি না, শুরু করলো মাইক। বেতের খোসায় আর কত রক্ত গেল বাপের বেতের বাড়িতে। তার শৈশবের গল্পটাই বললো, আমি খুব নটুরিস ছিলাম, খুব দুষ্টও ছিলাম। তো বাপ চান্স খুঁজছো ওই দুষ্টামি গলেই খুব ব্যাট মারত। এই যে কথাগুলো অকপটে বলা, ওনার সাথে আমার বয়সের তারতম্য প্রায় 30 বছরও হবে। তিনি এই মৌলভীবাজার আসার পথে, ভৈরবে তখন ফেরিঘাট, ব্রিজ হয় নাই, বাম পাশের লম্বা স্তূপ করা আখ গেন্ডুরি, হয় গেন্ডুরিগুলি ভালা লও না। তো আমি গিয়ে নিয়ে এলাম 3-4 টুকরা রাখাটা। ওই গেন্ডুরি টুকরা করে খেলে মজা লাগে নাকি, আরে আস্তা লইয়া হোক পরিষ্কার করে, আবার আস্তা 3টা নিয়ে এলাম, 3-4টা আনলাম। তো এই আস্থা শুরু করলো খেতে খেতে, শ্রীমঙ্গল আসার মধ্যে 2টা শেষ হলো, আরেকটা হাতে দিল। তা বললাম স্যার আপনি বাড়ি থেকে ভাত খাবেন না? খামো তো। এই যে গেন্ডুরি খাইতেছেন, দাঁত মুখে তো অবস্থা, আরে বালা কথা মনে করছো তো, থাক এটার কখন খাবো না। অর্থাৎ যাইয়া ব্রাশ করুন, তারপরে জানেন তো গেন্ডুরি বেশি করে চাওয়ায় খাইতে গেলে দাঁতের এগুলি ছিল যায় না, ভাত খেতে খুব কষ্ট হয়। তো এই যে গল্পগুলি যে উনি করছেন, এটা অনেক গল্প। তার মানে কি, তাতে বুঝতে পারেন যে তার মনটা কতটুকু সহজ এবং সরল ছিল। উনি জটিল লোক ছিলেন, কিন্তু সত্যের প্রশ্নে বড় অটল থাকতেন। আমি জানি আমাদের এমপিদের এখন মৃত্যুর পরে তো ভালো কথাই বলতে হয়, নাকি? আমাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা সাইফুর রহমানের খুব খেপা ছিল, সুযোগ পাইলে গিয়া প্রাইম মিনিস্টারের কাছে বিচার করতো। আর প্রাইম মিনিস্টার সাইফুর রহমান সাহেবকে অর্থনৈতিক ব্যাপারে কোনোদিন কোনো কথা জিজ্ঞেস করতো না, ভালো সুপারিশ হলে বলতো না, বলতো যাও তোমরা বুঝাও। অর্থাৎ পরিপূর্ণ আস্থা নিয়ে সাইফুর রহমান অর্থ মন্ত্রণালয় চালাতে গিয়ে দলের বিবেচনা না করে দেশের বিবেচনা করেছে বলেই আজকে 5 লক্ষ কোটি টাকার বাজেট বাংলাদেশে হয়। যে বাজেট শুরু হয়েছিল মাত্র 750 কোটি টাকা। বাংলাদেশের প্রথম একজন অর্থনীতিবিদ তাজউদ্দিন সাহেব প্রথম বাজেট দিয়েছিলেন মাত্র 730 কোটি টাকা। তার মধ্যে ছিল 375 কোটি টাকা ছিল রেভিনিউ বাজেট, বেতন ভাতা, আর থাকে কয় টাকা? আর একটা বাঁশের সাঁকো বানানোর পরিকল্পনা করো তো সম্ভব না, বাঁশের সাঁকো বানানো সম্ভব ছিল না। আজকে আমাদেরও 91-এর গভর্নমেন্টের শেষ বাজেটে সম্ভবত 57,000 কোটি টাকা সাইফুর রহমানের হাতে বাজেট ছিল। আপনারা জানেন যে একবার মেয়র নির্বাচন হয়েছিল, মির্জা আব্বাস জনপ্রিয় নেতা, কিন্তু ঢাকায় ফেল করল। মির নাসির চট্টগ্রামে ফেল করল, মিজানুর রহমান মিনু রাজশাহীতে পাশ করলো এবং সিলেটে পাশ করলো, আর খুলনায় পাশ করলো তৈয়বুর রহমান। এই নির্বাচনটা কিন্তু একসঙ্গে হয়েছিল 4 জায়গায়। তো
ঢাকায় মির্জা ফসফেট আর মীর নাসির চট্টগ্রাম ফেস, এটা মূল্যায়ন সভার মধ্যে দায় দায়িত্ব তো দায়ী হিসেবে আমরা আমাদের ডাক পড়লো, মন্ত্রী পরিষদের কিছু নেতা বসলো, সেখানে আলোচনার প্রধান আসামি হলো এম সাইফুর রহমান। কেন? এই ব্যাট সংযোজন করে ম্যাডাম আমাদেরকে ডুবাইছে। তো উনি এখন তো আমতা করে সব দিকে তাকায়। আমি বললাম যে ব্যাট সংযোজনের কারণ যদি ঢাকা হারে আর চট্টগ্রাম হারে, ব্যাট সংযোজনের পরে রাজশাহী এবং খুলনা জয়লাভ করলো কেন? তো ব্যাটের এফেক্টটা তো সব জায়গায় পড়ছে। অর্থাৎ সাইফুর রহমানের কর্মটা প্রাথমিকভাবে খুব খারাপ লাগে, কিন্তু যখন ফলাফল হয়, যখন গাছটায় ফল ধরে, তখন খুব তারিফ করে। আজকে সাইফুর রহমান যত দিন যাবে, যারা দেশ পরিচালনা করবে, তত তারা তার তারিফ করবে, তাকে স্মরণ করবে। কিন্তু জীবদ্দশায় সবচেয়ে উইদিন দ্য পার্টি তিনি ছিলেন সবসময় এমপিদের সবসময় চোখের ধাক্কার কাছে। অর্থাৎ কিছুই এই অর্থনীতি ন্যায়টা সেটা। এই রুহুল কুদ্দুস দুলু যেটা বললো, আমাকে 2001 সালের মন্ত্রিসভার আগের দিন রাত্রি 1:30 বাজে টেলিফোন করা হলো মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য 2001 সালে। পরদিন সকাল 11টায় ট্রান্সপোর্ট পোল থেকে, জনপ্রশাসন মন্ত্রক ট্রান্সপোর্ট পোল থেকে টেলিফোন করলো ডাইরেক্টর যে স্যার আপনার গাড়ির নাম্বার এই, আর সাইফুর রহমান সাহেবের গাড়ির নাম্বার এই। আমাদের সরকারি গাড়ির মধ্যে 2টা গাড়ি ভালো, একটা ওনার জন্য রাখছি, একটা আপনার জন্য রাখছি। স্যার গাড়িটা পাঠিয়ে দিই, আপনি তো বঙ্গবন যাবেন। আমি বঙ্গবনে যেহেতু হলে রিক্সায় যাবো, তোমার গাড়িতে যাওয়ার দরকার কি, আর গাড়ি তো ওখানে থাকবো, যদি শপথ নেই গাড়িতে চলে আসবে। তো যাও, ঘন্টা 2 পরে দেখলাম যে নামটা কোনো না কোনোভাবে কাটা গেছে। আমি একটু উৎসাহ ছিল না, আগ্রহ করে জানার উৎসাহ ছিল না। আমি স্বাভাবিকভাবে দলীয় অফিসে আসছে গেছে। অনেকদিন পর ম্যাডাম আমাকে ডাকলো, প্রধানমন্ত্রী। আমি কেন বলছি যে রুহুল কুদ্দুস দুলু এমপি মন্ত্রী সে গেছে ম্যাডামের কাছে একটা ব্যবসা করার জন্য, জোগাড় করে দেওয়ার জন্য। আর ম্যাডাম আমাকে অনেক কথা বললো, অ্যাম্বাসাডার হয়তো বললো, আমি রাজি হইলাম না। তা আমি চিন্তা করলাম ম্যাডাম হয়তো অন্য কিছু ভাবতে পারে। আমি বললাম যে ম্যাডাম আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, অ্যাটলিস্ট যে আপনি মনে করছেন যে আমাকে কোথাও না কোথাও একটা বসানোর দরকার। আমি ন্যাংরাও না, রুলাও না। আপনার দলীয় কর্মীদের পুনর্বাসনের দায়িত্ব না আপনার, জনগণ আপনাকে ভোট দিচ্ছে দেশটাকে সুন্দর মতো চালানোর জন্য। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, এই মেয়াদে আপনি আমাকে উপপ্রধানমন্ত্রী বানালে আমি শপথ নেব না। তারপরে অনেকক্ষণ পর চিন্তা ভাবনা করে আমার বলে, তাহলে ব্যবসা করো। আমি তো কিছু করি তো, খাই কিনলে। তুমি ব্যবসাটা ভালো করে করো, আমি তোমাকে উপকার করবো। আমি তখন দাঁড়িয়ে গেছিলাম, আমি ব্যাক করে মাথা পেলাম। ম্যাডাম কি বললেন? তোমার ব্যবসায় আমি তোমাকে সহযোগিতা করবো। ম্যাডাম আমাকে বলছেন ভুল করে, আর ভুল করে কাউকে কখনো এই শব্দটা বলবেন না। বিং এ প্রাইম মিনিস্টার, ইট ইজ নট ইউর ডিউটি টু হেল্প দ্য পার্টিকুলার অর ইন্ডিভিজুয়াল এনি বিজনেসম্যান। এই চেয়ারটা তো কঠিন চেয়ার ম্যাডাম, আমি আপনাদের 2 হাতে জোর করছি। আমাকে বলছেন, আর কাউকে বলবেন না। আর আপনার সহযোগিতা নিয়ে যে ব্যবসা করতে বল, ওই লার্জ স্কেলের ব্যবসা আমি করি না, ছোটখাটো ব্যবসা করে চলবে। সুতরাং এই যে নেতা কর্মীদেরকে সরকারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তাদেরকে একটা সহযোগিতার ব্যাপার আছে। কিন্তু তারা জাতির জন্য, দেশের জন্য যে কাজটি করে, সেই কাজটি প্রাথমিকভাবে আমার হয়তো বা কিছু ক্ষতির হতে পারে, কিন্তু সার্বিক অর্থে যখন দেশের মঙ্গল হয়, সেই মঙ্গলের মধ্যে কিন্তু আমার কল্যাণটা, মঙ্গলটা থাকে না। তো সে কারণে বলছি উনি খুব শক্ত। অনেকে বলে ওনার কথা শুনতো না। একবার টেক্সটাইল নিয়ে ঝামেলা লাগলো, টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের আরা। তো আবার 84 সালে একটা ছোট্টখাটো টেক্সটাইল ইউনিট ছিল, মিল বলা যাবে না আর কি, তাও নাম হলো টেক্সটাইল মিল, সমতা টেক্সটাইল। তো সবাই আমাকে ধরলো, আমি স্যারের সাথে বসলাম। ওনার যেটা উনি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এই সিদ্ধান্তটা যেটাকে কার্যকর করলে লাভ হবে না, বরং এরা যে ক্ষতিগ্রস্ত, আরো ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রের কোনো বেনিফিট হবে না। আমি খুব সঠিকভাবে বোঝানোর পরে, যাও
বাদ দিলাম অন্য পদ্ধতি। অর্থাৎ এই যে মিল ফ্যাক্টরি থেকে ওই রেভিনিউ ডিপার্টমেন্টের লোক আছে, ট্যাক্সের লোক, ওই এয়ার হাজে তার বেলা দুইটা মাপে সেইটা মাপে, এই প্রতিদিন একটা বাহানা হয়ে যায়। আর গেলেই এই মালিক কী করবো, প্রোডাকশন হ্যাম্পার হবো, কিছু টাকা হাতে দিয়ে যায়, আয়া করে। আমি ওনার সাথে একদিন দেখা করবো, স্যার এই সাইজের মিলগুলি, এটা 1 লক্ষ 2 লক্ষ মিটার কাপড় যে হয় প্রোডাকশন হয় মাসে, এই মিলগুলিকে একটা অ্যাভারেজ প্রোডাকশনের 25% বাদ দেওয়া। অর্থাৎ তুমি প্রোডাকশন করো বা না করো, তোমার ক্যাপাসিটি ট্যাক্স এত, আপনি এটা করে দেন, আপনার ট্যাক্সও পাবেন, মিলালেরও বাঁচবো। আর এই যে মধ্যসূত্র এই যে লেগে যে সেস্টানি করে গিয়ে কালেকশন করে, এই কালেকশনটা ভালো হয়ে যাবো। বলে ঠিক বলছো, কিন্তু তারপরে ক্যাপাসিটি ট্যাক্স করে এলো, ওই যে মাঝখানে ট্যাক্সের লোকরা। আরেকটা কথা বলি, আজকে ব্যবসা যে বুঝি না বুঝি তো, আপনি প্রিপেড মিটার চালান না এখন। এই প্রিপেড মিটারটা আমি ইন্ট্রোডিউস করি বাংলাদেশের পর। আমি মালয়েশিয়া এবং চায়না, আমি ইন্ডিয়ার 3টা দেশের 36 জন এক্সপার্ট এনে হোটেল পূর্বাণীতে একটা অনুষ্ঠান করি। সেখানে পিডিপি, গ্যাসা ইত্যাদি বিদ্যুৎ ডিপার্টমেন্টের সকলকে রাখি। ইকোনমিক্যাল ফিজিবিলিটি কি লাভ, এটার উপর আমি একটা আমার কি নোট দিই। আর এই প্রিপেড মিটারের উপরে টেকনিক্যালি যারা এক্সপার্ট তারা একটা দেয়। এটা টোটাল ভিডিও করার পরে আমি ওনার সাথে সময় করে দেখা করে আমি বললাম, স্যার এই ভিডিওটা রাখেন, আপনি একটু সময় মতো দেখেন। কি এই যে 54% যে সিস্টেম লস বিদ্যুতে, এটা তো সিস্টেম লস না, ইট ইজ কোয়াইট এ রেভিনিউ লস। এটা চুরি। আপনি যদি চুরি ধরতে চান, এই চুরি ধরার যন্ত্রটা দিয়ে গেলাম। তো উনি এটা বোধহয় দেখছে, দেখার পর ওই ক্যাসেটটা হাতে করে ম্যাডামের কাছে গেছে, বলে ম্যাডাম এই বিদ্যুতের চোর দেওয়ার একটা আইতেছে। কি কয়? ফান্ড পাইছি রে। কই পাইলেন? কয় গয়েশ্বর জোগাড় করছে। তো উনি দেখা এই প্রিপেড মিটারের সিদ্ধান্ত হইল। এই মোবাইল টেলিফোনের মতো কারো দমক টমার মান নাই, মোবাইলে আপনার টাকা নেই, বিদ্যুৎ নেই, লাইন নাই। আপনি তো কইতেন না আমি মন্ত্রী, আমার মোবাইল কেন বন্ধ, এটা কইতে পারেন না। প্রিপেড মিটারটা সিস্টেমের মধ্য দিয়ে বিদ্যুতের যে সাশ্রয় চুরি রোধ করার একটা মাত্র পথ হলো, পয়সা আছে বিদ্যুৎ চলবো, পয়সা নাই বিদ্যুৎ চলবো না, এখানে জোর জবরদস্তি কিছু করার নাই। যদিও আরও 10 বছর লাগবে, যদিও আমাদের সময় স্টার্ট হয়েছে, এখন এই সরকার ওইটা কন্টিনিউশন রাখছে। তো আমি মনে হয় বুঝাইতে পারছি, দেশের স্বার্থে জনস্বার্থে ওনাকে কোনো প্রস্তাব দিলে তিনি এটা অত্যন্ত যত্নের সাথে বাস্তবায়ন করতেন। ব্যক্তিগত সুবিধা অসুবিধা গ্রুপ স্বার্থ দেখলেই ওনার মাথা গরম হয়ে যায়। এবং দেখবেন যে কথাবার্তা যখন বলতো, হ্যাঁ একবার গার্মেন্টস এলাকায় দর্জিরা এত কথা কয়, মানে ওই যে ব্যাক টু ব্যাক এলসিতে যখন ওয়ার হাউসের সিস্টেম আনলো, এখন তো কাপড় চুরি করা যাবে না। এই গার্মেন্টস এলাকার খেপলো, কারণ ওয়ার হাউসে তো হিসাব থাকবো, কতটি কাপড় এলো, কতটি প্রোডাকশন এলো, কতটুকু ব্যাক টু ব্যাক এলসিতে এটা কাভার করলো, বাকি খাবারটা তো হিসাব দিতে হবে, না পাঠিয়ে দিতে হবে। এই সিস্টেমটা যখন করলো তখন এই গার্মেন্টস ব্যবসায়ীরা সেগুলো আমাদের বিরুদ্ধে লাগলো। উনি আবার বললো দর্জিরা এত কথা কয় কেন। দেখবেন যে উনি এক সময় এক একটা কথা বলতো, কিন্তু মঙ্গলের জন্য, দেশের জন্য তিনি এই কথাগুলো বলতো। এবং সাইফুর রহমান ব্যাট সংশোধন, যে ব্যাট সিস্টেমটা, যে ভ্যালু অ্যাড ট্যাক্স বাংলাদেশে চালু করার পরে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ ভারতে, তার অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং, যিনি পরে প্রধানমন্ত্রী। এই মনমোহন সিং তখন ভারতেই ভ্যালু অ্যাড ট্যাক্স, এই ভ্যাট সিস্টেম চালু করছে। আজকে যদি দেশীয় সম্পদ আহরণ করার সুযোগ না থাকতো, তাহলে আপনারা আজকে বিজ্ঞ পেতেন না। এই ভ্যাটের সময় যে সমালোচনাগুলি আসছিল, দলের মধ্যে তো করতে পারে না বিরোধী দল থেকে, তখন তিনি সংসদে দাঁড়িয়ে বলছিলেন, ধার করে ঘি খাওয়া যায়, মাথা উঁচু করে কথা কওয়া যায় না। অর্থাৎ আপনি ধার করে অনেক কিছু খাইতে পারবেন, কিন্তু যার থেকে ধার আনবেন তার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবেন না। অর্থাৎ আমাদের বাজেটের সিংহভাগ টাকা আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা জোগাড় না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভিক্ষার জন্য ঘুরতে হবে বলে দাঁড়ায় দাঁড়িয়ে। অর্থাৎ এই যে স্বাবলম্বী অর্থনীতি করা, অর্থাৎ এই যে বিভিন্ন শর্তে
ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যে টাকা আনা, কারণ আপনাকে তো আনতে হবে প্যারাসুটে, কিন্তু যদি না আনতে চান তাহলে আপনাকে বাজেট করার সময় আপনার দেশের সম্পদ দিয়ে এটাকে পূরণ করতে হবে। সুতরাং এই ভ্যাট একটা উল্লেখযোগ্য অর্থনীতিতে বাংলাদেশে যে ইমাজিন টাইগার বলে পরিচিত 91-এর গভর্নমেন্ট বেগম খালেদা জিয়া, ইমাজিন টাইগারের সূচক আছে। তো কতগুলি সূচক যখন কাভার করে তখনই ওই দেশটাকে একটাই দেয়। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি হাজারের মধ্যে র্যাঙ্কিংয়ে পাওয়া যায় না কোনো কিছুতে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসঙ্গে বলে তো অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে বিদেশের কোনো জায়গায় ভর্তি দিতে পারবে না। ভর্তি হতে হলে আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে, অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস করে যাবেন, ওইখানে আবার ইন্টারমিডিয়েট ও লেভেলের, এ লেভেলের বা অনার্সে ভর্তি হতে হবে। কিন্তু আপনি এখান থেকে ল পাস করে যাবেন, কেমিস্ট্রিতে পাস করে যাবেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওগুলো তারা ধার ধারে না। অ্যাট বেস্ট আপনি ওখানে PhD করতে পারবেন, বাট এইটার উপরে অন্য কোনো ডিগ্রি করার স্কোপ কোথাও নাই। কিন্তু একসময় কিন্তু যদি ব্রিটিশ কারিকুলামের যদি সেম স্ট্যাটাস হতো, যদি র্যাঙ্কিংয়ে 108ও থাকতো, 120ও থাকতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আর অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেটের এক সমান হতো, মূল্যায়নটা এক সমান হতো। এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, কিন্তু এটা আমরা নতুন করে বলছি না। সে কারণেই আজকে আমরা র্যাঙ্কিং অর্থাৎ সূচকে আমরা 1 নম্বরে আছি মুদ্রা পাচারে, আমরা র্যাঙ্কিংয়ে আছি দুর্নীতিতে, আমরা র্যাঙ্কিংয়ে আছি মিথ্যা কথায়, আমরা র্যাঙ্কিংয়ে আছি বাটপাড়িতে। অর্থাৎ একটা রাষ্ট্রের জনগণের জন্য যত ক্ষতিকারক সূচক আছে সব সূচকের মধ্যে আমরা র্যাঙ্কিং আছি। আর এইসব সাবজেক্টে যদি নোবেল প্রাইজ পাওয়া যেত তাহলে শেখ হাসিনা কম হলেও 100টা নোবেল প্রাইজ পাইত, ঘুমে পাইতো, খুনে পাইতো। এই যে জোর গলায় বললো যে জিয়াউর রহমানের লাশ নাই, আমি কিন্তু বিশ্বাস করি নাও থাকতে পারে। কেন? উনি কনফার্ম না হলে কথা বলে কিনে ইলিয়াস আলী গুম হয়েছে, ওম গুম হয়েছে, এটা তো জানতো মানুষ, আমরা জানি। লাশও যে গুম হইতে পারে, আমার মনে হয় ভবিষ্যতে লাশ গুমের একটা মামলা প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করবে। এবং আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, বিএনপি যদি কোনো সমাজ সরকারে আসে, জিয়াউর রহমানের কবর থেকে যে কোনোভাবে আমাদেরকে দেখতে হবে লাশটা আছে কিনা। যদি না থাকে এই প্রধানমন্ত্রীকে বলতে হবে স্বঘোষিত বলছে কিনা লাশ নাই, লাশ না থাকলে তো সে জানে কোথায় রাখছে। সুতরাং এই ক্ষেত্রে উনি একটা নোবেল পুরস্কার পাইতে পারে যে লাশ গুম করার জন্য। সে কারণে হয়েছে কি যে আমরা তো কথা শুনি, একটু ভালো থাকার জন্য উত্তর দেই না, মামলা খাওয়ার জন্য উত্তর দেই না। প্রত্যেকটা কথার জবাব খুব শক্তভাবে দিতে হবে এবং সততার ভিত্তিতেই দিতে হবে, মিথ্যার উপরে মেসেজ করে দিতে হবে না। আবার যেমন দেবতা তেমন ভোগ, যেমন কুকুর তেমন মুকুর। গণতান্ত্রিক রাজনীতিতে সহজ পথের মধ্যে প্রতিবাদের ক্ষেত্রে সে প্রতিবাদ আমি কিভাবে করবো, সে প্রতিরোধও আমার করার অধিকার আছে, আমার বাস বন্ধ করার অধিকার আছে, বাস চালানোর অধিকার আছে, আচ্ছা না? তো সুতরাং জনগণের অধিকার আদায় করার জন্য যে কোনো আন্দোলন গণতন্ত্র সম্মত। আমরা সশস্ত্র কথা বলছি না, গণতান্ত্রিক আন্দোলন করতে করতে 6 দফা 11 দফা তারপর হলো 1 দফা, সেটা দেশের স্বাধীনতা। আর সশস্ত্র সংগ্রামের মধ্যে দেশ স্বাধীন করছে, কথা সত্য। কিন্তু গণতন্ত্র আদায় 9 বছর আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কিন্তু এরশাদকে বিদায় দিচ্ছি। সুতরাং এই সরকারকেও গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দেওয়া সম্ভব, হতাশার কিছু না, সম্ভব। আপনি এখন একদিক দিয়ে মিছিল ডাক দিবেন, আপনি টেলিফোন কর্মীকে কয়ে দিবেন সাবধানে থাকে, তো কি করব? আর যদি কোন মরদ বছর তোর মহল্লা থেকে 500 লোক প্লেয়ার ভাই দাও, এখন ধরেন সবার ঘরের সামনে বেরিয়ে মৌলভীবাজারে কমপক্ষে 100টা রাস্তা আছে, গলি গলি আছে, 100টা রাস্তায় যদি 200 লোক করে যদি রাস্তায় ঘোরেন তো কি করবো প্রশাসন? এক জায়গায় যাবেন না, সারা জায়গায় থাকেন, পুলিশ গড়িতে থাকুক, দৌড়াইতে থাকুক, কোন জায়গায় যায় যাক না। সুতরাং আমরা একটা ছোট্ট মিটিং করুন ফেসবুকে,
100 জনের মিটিং করুম, 1 লক্ষ লোক ফেসবুকে দেখবো, বাহ ভাই আপনার মিটিংটা দেখলাম, এটা তো কাম করবো না। যে মিটিং যে মিছিল করলে সরকারের পেটে চাপ পড়বে, মাথায় চাপ পড়বে, সেই কাজটা আমাদেরকে করতে হবে। এবং আই থিঙ্ক যে আপনারা ইচ অ্যান্ড এভরিবডি ইজ সিনসিয়ার টু রিমুভ দিস গভর্নমেন্ট, দিস ইজ ইউর টার্গেট, এটা আমাদের লক্ষ্য, সেটার জন্য প্রস্তুত। এবং আমি তো বললাম যে একটাই, জনাব সাইফুর রহমান যুগে যুগে আসে না, 100 বৎসরে একবার আসে। এরা অত্যন্ত মানে একটা জাতির অসময় আসে। আল্লাহ সবাইকে পাঠায়, সবাইকে দিয়ে সব কাজ করায় না। অর্থাৎ এই পৃথিবীতে কাকে কোন কাজ দিয়ে পাঠায়, কাকে মানুষকে যন্ত্রণা ইমান নষ্ট করার জন্য পাঠায়, আর কাকে ইমান শক্ত করে ধর্ম প্রতিষ্ঠার জন্য পাঠায়, এটা আল্লাহ জানে, আল্লাহর খেলা। তো সুতরাং এই সাইফুর রহমানদের মতো মানুষগুলো ক্ষণজন্মা মানুষ, জিয়াউর রহমানের মতো মানুষদের মতো ক্ষণজন্মা মানুষ, ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না। সাইফুর রহমান তার জীবনে কিন্তু স্লোগান দেওয়া নেতা হয়নি, উনি আমলাও না, উনি একজন সুশিক্ষিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং সেখান থেকে তার অর্থনৈতিক চর্চা প্র্যাকটিক্যাল। অর্থাৎ অর্থনীতির চর্চা ওই মাস্টার সাহেব বলছে অনেক রকম, একটা হলো প্র্যাকটিক্যাল, আর একটা হইলো এই থিসিস প্ল্যান করলাম, বাট ইমপ্লিমেন্টেশন, এই যে অ্যাপ্লাই করা, বাস্তবায়ন করা। সাইফুর রহমান অর্থ সংগ্রহ, বাস্তবায়ন, বাস্তবায়ন, এই 3টা দিকে ছিল তিনি খুব সান্নিধ্য। 5-7টা কাঠ পেন্সিল থাকতো তার টেবিলে, এই সারাক্ষণই কানে থেকে একটা বাইর করে এটা লেখেন নোট, ওখানে